মে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে এটা একটা কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করে ইউনূস সরকার। এখন এই তারেক রহমান সরকারের নেতৃত্বেও এই অধ্যাদেশটি সংসদে বিল আকারে পাশ করলো এবং এই পাশ হওয়া বিলটি এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট আকারে প্রকাশ করা হবে। এখন ফলে আপনার বিএনপির দীর্ঘদিনের যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকেই গেল এবং আওয়ামী লীগের লোকেরা বলতেছেন যে এর দায় বিএনপি কে নিতে হবে। কিন্তু আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে দেশের এই রাজনৈতিক বাস্তবতায় মানে সত্যি কি এই রাজনৈতিক দল কিংবা দলের কার্যক্রম নিষিদ্ধের দায় বিএনপি নিজের ঘাড়েই তুলে নিল কিনা? আমার স্পষ্ট খেয়াল আছে, আপনারও নিশ্চয়ই খেয়াল থাকার কথা, যখন ইউনূস সরকার এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে তখন কিন্তু বিএনপি এর বিরোধিতা করেছিল। বিএনপি বলেছিল যে আমরা এরকম এক্সিকিউটিভ অর্ডারে কোন দলীয় কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নই। এটা মির্জা ফখরুল একাধিকবার বলেছেন, একাধিকবার। তো সেই বিএনপি যখন ক্ষমতায়, তখন সেই বিএনপি নিজেই এই নিষিদ্ধের অধ্যাদেশটা বাস্তবায়ন করলো এবং আওয়ামী লীগের খুব পছন্দের বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, তিনিও এই নিষিদ্ধের পক্ষেই সংসদে তার ভোটটা দিলেন। তো এখন আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? সবাইকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার যারা দর্শক রয়েছেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি। দেখেন, সত্যিকার অর্থেই আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ তাআলার এই ছাড় দেয়া এবং ছেড়ে দেয়া এই বিষয়টাকে ধারণ করছে না বর্তমান ক্ষমতাসীন বিএনপি, জামাত, এনসিপি এবং ১১ দলীয় স্বাধীনতা বিরোধী জোটের যারা রয়েছে সবাই। সবাই মনে করছে যে ক্ষমতা ফেরাউনের মতো, নমরুদের মতো আজীবন তাদের কাছে থাকবে নীল নদে ডুববার পূর্ব পর্যন্ত। অথচ এই বিশ্বাসটাই শেখ হাসিনা করতেন বিধায়ী তারা শেখ হাসিনার বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুর কন্যা তার বিরোধিতা তারা করেছেনই এই সূত্রে যে কেন তিনি ক্ষমতাকে প্রলম্বিত করবার চেষ্টা করছেন, দীর্ঘায়িত করবার চেষ্টা করছেন। আজকে ক্ষমতাকে প্রলম্বিত, দীর্ঘায়িত করবার চিন্তা থেকেই তো আওয়ামী লীগের বিরুদ্ধে এই খড়গ নামানো হয়েছে। ইউনূসও ভেবেছিলেন যে আওয়ামী লীগের উপরে এই খড়গটা নামিয়ে দিলেই আমি ৫০ বছর থাকতে পারবো। তিনি অবৈধ থাকা সত্ত্বেও তিনি কিন্তু আরেকটা সংগঠনের উপরে নিষেধাজ্ঞা জারি করবার মতো ঔদ্ধত্য দেখিয়েছিলেন। আজ সেই ইউনূস ধিক্কৃত হচ্ছেন এবং নিন্দিত হচ্ছেন। সমাজে, রাষ্ট্রে যেখানে যাচ্ছেন তিনি কিন্তু বিভিন্ন জায়গায় অপমানিত, অপদস্থ হচ্ছেন। আজকে তারেক রহমান যেটা করলেন সেটা আমি মনে করি এক রকমের কুল রাখি না শ্যাম রাখির পাল্লায় পড়েছেন। তিনি কোন দিকে যাবেন? তিনি কি কুল রাখবেন না শ্যাম রাখবেন? তিনি যখন চিন্তা করলেন যে আমার কুলটাই থাকুক, শ্যামের আমার দরকার নাই। শ্যাম পরে যদি আসতে পারে আসবে, না আসতে পারে না আসবে। কিন্তু আমি আগে কুলে যাই এবং আমি কুলে গিয়ে নিজের ঘর-বাড়ি, ডেরা এগুলোকে শক্তিশালী করি। তিনি যে চিন্তাটা করেছেন এই চিন্তাটা একরকমের বোকার স্বর্গে বসবাস করার মতো সিদ্ধান্ত হয়েছে। তিনি বুঝতেই পারেননি সেই আখের ক্ষেতের গল্পের মতো। আখের ক্ষেতে কিন্তু ওই ব্রাহ্মণ, তারপরে ইমাম সাহেব এবং সাধারণ মুসল্লির যেমন দশা হয়েছে, তারেক রহমানেরও একই দশা হবে। শেষমেশ এনসিপিরও একই দশা হবে। তাদেরকে পালাতে হবে এবং এই স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী চক্র জামাত ইসলাম ক্ষমতায় আসবে যদি না তারেক রহমান নিজেকে শুধরে নিতে পারেন। তারেক রহমান নিজের ভেড়াকোলে পড়ল বলে বলে না যে নিজের পায়ে নিজে কুড়োল মারা। আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আওয়ামী লীগকে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের মধ্য দিয়ে তিনি তার নিজের পায়ে আরেকটা কুড়োল মারলেন যে কুড়োলটা তিনি মেরেছিলেন 1/11 এর সময় এবং পরবর্তীতে আজকে ২০২৬ এর এই এপ্রিলে এসে তিনি আরেকবার কুড়োলটা মারলেন। এবং এই যে কুড়োল মারলেন আগামী ২ মাসের মধ্যে জামাত ইসলাম এবং স্বাধীনতা বিরোধী এই ১১ দলীয় জোট কিন্তু মধ্যবর্তী নির্বাচনের দাবিতে তারা রাস্তায় নামবে। তখন এই তারেক রহমান কাকে পাবে পাশে? তখন তো তারেক রহমান কাউকে পাশে পাবে না। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, সর্বোপরি স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। আর উচিত ছিল গণতন্ত্রের সৌন্দর্যকে চিন্তা করে যারা গণহত্যাকারী তাদের বিষয়ে পদক্ষেপ নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীনতা স্বাধিকারের যেই
প্রথম এবং অন্যতম সংগঠন আওয়ামী লীগ, সেটির ব্যাপারে একটা ছাড়ের ব্যবস্থা তার করা উচিত ছিল, দেওয়া উচিত ছিল। এতে করে হতো কি, তিনি যে মুক্তিযোদ্ধার সন্তান সেটি প্রমাণিত হতো এবং তিনি গর্বিত হতে পারতেন। এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয়ে যায়, রাষ্ট্রপতির চক্ষু যদি কোনোভাবে এটা স্বাক্ষর দিয়ে দেন, আর আওয়ামী লীগ যদি আল্টিমেটলি লিখিতভাবে অফিসিয়ালি এটা নিষিদ্ধ প্রক্রিয়ায় চলে যায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তারেক রহমান। এ কথাটা ভুলে গেলে চলবে না। কারণ ইতিহাস সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। জি। জি, ধন্যবাদ। আপনি আপনার যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যে আপনি ইউনূস সরকারকে অবৈধ সরকার বলতেছেন। এই ইউনূস সরকারকে অবৈধ সরকার বলার পেছনে আপনার যুক্তিটা কি? দেখেন, আমি কিন্তু আগেও বলেছি, আজকেও আবার বলছি যে বিপ্লব, অভ্যুত্থান কিছু জুলাইতে হয়নি। জুলাইতে যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু ষড়যন্ত্রকারী শিক্ষার্থীকে লেলে, পুষে এরা রাস্তায় নামিয়ে দিয়েছিল। দেশবিরোধী যুদ্ধাপরাধী চক্র, জামাত ইসলাম এরা নামিয়েছিল এই কারণে যে তারা ৭১ এর প্রতিশোধটা নিতে চেয়েছিল। তো ৭১ এর প্রতিশোধ নেবার জন্য ওই প্রত্যয় থেকে তারা বিভিন্ন ভাগে বিভক্ত করে দিয়েছে। এবি পার্টির মতো একটা টিম করেছে, গণ অধিকার পরিষদের মতো একটা টিম করেছে এবং সর্বশেষ আমরা দেখেছি এনসিপির এই প্রক্রিয়াটা, যেটি গণ অভ্যুত্থানে বা তাদের কথায় বিপ্লবে, তাদের কথায় আন্দোলনে বা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই পুরো টিমের প্রতিটা কর্মীকে তারা লালন পালন করেছেন। ইভেন আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন নাহিদের ব্যাপারে বক্তব্য আছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের, যে ও তো আমাদেরই সন্তান। আবার ডাক্তার শফিকের বক্তব্য আছে যে এখানে যারা নেতৃত্ব দিয়েছে সবাই আমাদেরই সন্তান। কিন্তু বিএনপি কিন্তু বলেনি আমাদের সন্তান। নতুন ধারা বলেনি আমাদের সন্তান। অন্য কোন পলিটিক্যাল পার্টি বলেনি আমাদের সন্তান। শুধুমাত্র জামাত এই যুদ্ধাপরাধী চক্রটাই বলেছে আমাদের সন্তান। কারণ তারা একটা যুদ্ধাপরাধী সমর্থক গোষ্ঠী তৈরি করেছিল সাদিক কায়েমের মাধ্যমে, নাহিদের মাধ্যমে, হাসনাতের মাধ্যমে, হান্নান মাসুদের মাধ্যমে, তারপরে হচ্ছে যে আক্তারের মাধ্যমে, সার্জিসের মাধ্যমে, এদের মাধ্যমে তারা মূলত একটা যুদ্ধাপরাধী চক্র তৈরি করেছে। যে যুদ্ধাপরাধী চক্রটা বাংলাদেশ চায়নি। আজকে স্বাধীনতার ৫৫ বছর পরে এসে স্মৃতিসৌধে গিয়ে তারা কিন্তু আবারও প্রমাণ করেছে যে তারা মূলত সুবিধাবাদী। সুবিধাবাদী যদি না হয়, অতীতে যেটা শিরক ছিল সেটা ওই ২৬শে মার্চেও শিরক থাকতো। অতীতে যেটা শিরক ছিল সেটা ২১শে ফেব্রুয়ারিতে শিরকই থাকতো। কিন্তু তারা নিজেদের ক্ষমতার লিপ্সার কারণে কখনো, কখনো ফতোয়া পরিবর্তন করেন, কখনো, কখনো হাদিসকে ব্যবহার করেন, কখনো কোরআনের আয়াতকে ব্যবহার করেন এবং দিন শেষে তারা যে প্রক্রিয়াটা করেছেন তার প্রক্রিয়ার একটা ফলাফল ছিল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস সরকারের, অন্তর্বর্তী সরকারের একটা মাত্র ভিত্তি ছিল, সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য অনুযায়ী জামাত এসেছে। এই জামাত যে এসেছে, সে জামাত চেয়েছে ডক্টর ইউনূস আসুক। আবার ইউনূস বিভিন্নভাবে মানে জামাত মানে সেনাবাহিনীর প্রধান কখন বলছিল যে জামাত আসুক? ১ম দিন ৫ই আগস্ট জামাত এসেছে। আজকে জামাতের আমির আমাদের না, এখানে না, না, এসছে। না, না। তিনি তার বক্তব্য উনি স্থাপন তো করেছেন। সকল দলকে ডেকেছেন। না, শুধু জামাতই না, সকল দলকে ডেকেছেন আওয়ামী লীগ ছাড়া। জামাতকে সবার আগে ডেকেছেন এবং না, জামাতকে একটা যেহেতু না একটা দলকে তো আগে ডাকতেই হয়, তাই না? না, একটা না একটাকে ডাকতে যদি হয় তাহলে বিএনপিকে আগে ডাকবে। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে, জনবান্ধবের দিক থেকে, জনসমর্থনের দিক থেকে বিএনপিকে আগে ডাকবে। জামাতকে না। জামাত তো বাংলাদেশের রাজনৈতিক করার মতো কোন রকম সুযোগই রাখে না। কোন রাইটস তার নাই। কারণ যে যেমন আপনি আপনার এই যে হাউসটাতে আছেন, সে হাউসটা আপনি পরিচালনা করেন। এখন এই হাউসের আপনি যেই পরিমাণ এফোর্ট দেন, সেই এফোর্টটা না দিয়ে যদি কেউ এসে আপনার হাউসের মালিক হতে চায়, তাহলে নিশ্চয়ই আপনি সেটাকে কোনভাবে মেনে নেবেন না। আজকে আমার বাংলাদেশ তারা চায়ই নাই। তারা এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের বিরোধিতা করেছে। তারা কিভাবে বাংলাদেশের স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্বের একটা জায়গায় রাজনীতি করবে? কোন সুযোগ নাই। তাদেরকে কোনভাবে অ্যালাও করাটাই উচিত হয়নি। যেটা সেনাপ্রধান করেছেন ইউনূসের তত্ত্বাবধানে, আবার ইউনূসকে তত্ত্বাবধান করেছে জামাত। এখন ওই ইউনূসকে তত্ত্বাবধান জামাত করুক, আর জামাত ইউনূসকে যেভাবেই করুক না কেন, একটা অবৈধ সিস্টেমে ইউনূসকে বসিয়ে ইউনূস তার মামলাগুলো খারিজ করেছে। ইউনূস তার প্রতিষ্ঠানগুলোকে সুযোগ সুবিধা দিয়েছে। তাহলে সেই অবৈধতার সুযোগটা ওইখান থেকেই তৈরি হয়েছে। অবৈধ বলবার সুযোগটা ওইখান থেকে তৈরি হয়েছে যে তার কোন সাংবিধানিক রাইটস নাই।
আর এটা কোনো বিপ্লব অভ্যুত্থান ছিল না। যেহেতু বিপ্লব অভ্যুত্থান ছিল না, এটা একটা ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের ফলাফল হিসেবে অন্তর্বর্তী সরকারের আমরা মিলেছে, আমরা দেখেছি। সেই সরকার কোনোভাবেই বৈধতা রাখে না। জি, ধন্যবাদ। তাহলে জনাব মমিন মেহেদী, আপনার কথা অনুসারে যে এই যে জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলন ছিল একটা ষড়যন্ত্রের অংশ, মূলত জামাত শিবিরের এটার মূল মানে ভূমিকা পালন করেছে। তাহলে যদি মানে ধরেও নেই যে ঠিক আছে, কিন্তু শেখ হাসিনার যেই 17 বছরের 15 বছরের যেই অত্যাচার, নির্যাতন, গুম, খুনের যে ইতিহাস এবং বারে বারে প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে 14, 18, 24 এভাবে জনগণের ঘাড়ে চেপে থাকা, এর বাইরে আসলে তাকে সরানোর উপায়টা ছিল কি? আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে তাহলে সমাধানটা কি হতো? আমরা কি আজীবন শেখ হাসিনাকে ক্ষমতা দেখতে দেখতে মৃত্যুবরণ করতাম? একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন হতে পারত। তাকে সরাবার সুষ্ঠু নির্বাচনের দাবিতে তো বিএনপি 15 বছর ধরে আন্দোলন করেছে এবং এই কারণে বিএনপির এবং হিউম্যান রাইটস ওয়াচের তখনই ছিল যে আপনার প্রায় 600-র মতো গুম এবং 3000-এর মতো ক্রস ফায়ার। এবং আপনি যদি হিউম্যান রাইটস এর যে ইয়েগুলো দেখেন, যে মানে তালিকাগুলো, নির্বাচনের বছরগুলোতে কিন্তু ক্রস ফায়ার এবং গুমের সংখ্যা বাড়তো। যেমন 14-তে, 18-তে খুবই বাড়তো। শুধু আপনার 24 সালের নির্বাচন এটা হয়নি, কারণ আপনি জানেন যে 2021 সালে যে আমেরিকা যে র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তারপর থেকে আসলে এটা খুব কমে গিয়েছিল, প্রায় নাই হয়ে গিয়েছিল বলা চলে। বাট 14 এবং 18-তে প্রচুর গুম, প্রচুর ক্রসফায়ার। এখন শেখ হাসিনার মতো একজন নেত্রী, দুর্নীতি আমাদের আজীবন ছিল, দুর্নীতি সব সরকারই কম বেশি করেছে, কিন্তু এই যে আপনি ক্ষমতায় বসে থেকে অনবরত গুম, খুন, ক্রসফায়ার, আজকে এই যে ইলিয়াস আলীর ব্যাপারটা, তাকে ধলেশ্বরী নদীতে ফেলে দিয়েছিল খুন করে। তো এই সমস্ত বিষয় এখন তাকে আসলে শেখ হাসিনাকে সরানোর ওয়েটা কি ছিল? আপনি বলেন আমাকে। আপনি তো বললেন যে জুলাই অবৈধ, ঠিক আছে আমি মানলাম জুলাই অবৈধ, বাট ওয়েটা কি ছিল? শুনেন, শেখ হাসিনাকে সরানোটা যেমন একটা মেটিকুলাস ডিজাইন ছিল, ঠিক তেমনি ভাবে তাকে যে ক্ষমতার মসনদে বসানো হয়েছিল বা তিনি যে ক্ষমতার মসনদে বসেছিলেন, সেটিও তো তাদেরই, যারা এই জুলাইটা করেছে তাদেরই বিভিন্ন ধরনের সাপোর্ট ছিল। আপনি দেখেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিক হাসপাতাল করেছেন কোন আমলে? খালিদুজ্জামান তারেক রহমান প্রতিদ্বন্দ্বী, তিনি হাসপাতাল করেছেন কোন আমলে? তারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, তারা সুযোগ সুবিধা নিয়েছে, তারা ব্যবসা বাণিজ্য করেছে, তারা ফুলে ফেপে এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে, আর সব দোষ হচ্ছে শেখ হাসিনার। তারা সুযোগ সুবিধাগুলো কেন নিয়েছে? আবার আপনি বললেন হাসপাতাল দেওয়া, সুযোগ আচ্ছা, সুবিধা দেওয়া। আমি আসছি। আমি আপনার প্রসঙ্গের উত্তর আমি বলে যাই একটু। তারা কিন্তু আসলে আমি সরি, আপনাকে থামাবো না, কারণ আপনি আপনার বক্তব্য শেষ হওয়ার পর আমি কথা বলবো। সরি, আমার বেয়াদবি নিবেন না। আমি কিন্তু আপনার উত্তরগুলো দিয়ে তারপরে একদম শেষ করি, হ্যাঁ? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হাসপাতালগুলো যে তিনি করেছেন বা তারা করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিয়েছেন। জামাতের আলাদা হয়ে গিয়ে এবি পার্টি করেছেন মুজিবুর রহমান মঞ্জু। মুজিবুর রহমান মঞ্জু যে এবি পার্টি করলেন, তিনি কার সাপোর্টটা নিয়েছেন? আপনি পিনাকি ভট্টাচার্য এই যে 13তে যে গণজাগরণ মঞ্চ করেছেন, তারা কিভাবে করেছেন? তো আপনি শেখ হাসিনার একক ভুলটা দেখলেন বা তার অন্যায় দেখলেন বা তার সরকারের অন্যায় দেখলেন। আপনি ইউনূসের আমলে আপনি বিভূরঞ্জন সরকারের লাশ যে পাওয়া গেল নদীতে, সেটা আপনারা বললেন তিনি আত্মহত্যা করেছেন। আপনি আখতারুজ্জামান বুলুর লাশ পাওয়া গেল খুলনায়, বললেন যে আত্মহত্যা করেছে। আপনি সাংবাদিকদেরকে 285 জন সাংবাদিককে ভেতরে রেখেছেন, সেটা বললেন যে তারা হত্যার আসামি। তো এগুলো অন্যায় না? শেখ হাসিনারটা অন্যায়, আর এগুলো অন্যায় না? আপনি এই গত 18-19 মাসে সারা দেশে প্রায় 4500-এরও বেশি মানুষ আইন বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মবের শিকার হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সরি, একটু আবার বলেন। 4500-এর বেশি মানুষ আত্মহত্যা করেছে, আইন বহির্ভূতভাবে হামলার শিকার হয়েছে। মানে কখন থেকে কখন? কখন থেকে কখন? 5ই আগস্ট থেকে এই 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত। আর পুলিশ মারা গেছে কত? পুলিশ তো আর এই আমলের কথা না। পুলিশ তো সেই আমলের কথা যে আমলে জুলাই জঙ্গিরা হামলা করে হত্যা করেছে একের পর এক। আপনিও কি বিশ্বাস করেন যে 3,500 পুলিশ মারা গেছে? আমি কেন বিশ্বাস করতে যাব? এটা পুলিশ বলছে, পুলিশের সদস্যরা বলছে। আমার তো বলার দরকার নাই। যেই পুলিশ সদস্য আজকে বলেছে যে আবু সাইদ গাঁজাখোর, নেশাখোরে মারা গেছে, তার মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল, সে একটা রাজাকার, সেই পুলিশেরা বলেছে। আমার তো বলার দরকার নাই।
আমি মুমিন মেহেদী তো পুলিশ সদস্য না, যে পুলিশ সদস্যদের সামনে আমার পুলিশ ভাই বোনদেরকে হত্যা করেছে, হত্যা করে ঝুলিয়ে দিয়েছে, তারাই বলেছে, তাদের স্বজনরা বলেছে, তাদেরকে ইন্ডিমিনিটি দিয়ে তাদের কথা বলবার রাইটস বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যদি এখন কেউ কথা বলে, ওই কথা বলবার অপরাধে তারাও আসামি হবে, এই ভয়ে তারা কথা বলে না। ৩,৫০০-এরও বেশি হয়েছে। না তাহলে না, আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি হিসাবে পুলিশ মারা গেছে ৪৪ জন। হ্যাঁ, সরকারি হিসাব তো ভাই শেখ হাসিনার সরকারি হিসাব এটা। শেখ হাসিনাও তো একই হিসাব দিতেন। না না না, ওই না না, ইউনূসের হিসাবেই মারা গেছে ৪৪ জন। এখন এটাই তো বললাম যে শেখ বাট হাসিনার বাট হিসাব। আপনারা শেখ বলতে হাসিনা যে মানে সেক্টরের হিসাব দিতেন, ওই একই হিসাব দিচ্ছেন ইউনূস, না না একই না, হিসাব দিবেন সেটা তারেক রহমান। সেটা মানলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি একজন সাংবাদিকও বটে, আপনি একজন রাজনৈতিক নেতা এবং সাংবাদিক, আপনি একটা দৈনিকের সম্পাদক। এখন যদি ৩,৫০০ মারা গিয়ে থাকে পুলিশ সদস্য, তাদের কোনো আত্মীয় স্বজন নাই যে একজন এসে বলবে যে আমার স্বামীর লাশ আমি পাচ্ছি না, এবং যেই ৪৩ জন বা ৪৪ জন পুলিশ সদস্যের তালিকা আছে সেখানে আমার স্বামীর বা আমার ছেলের নাম নাই? একটা লোক এসে কেন বলতেছে আচ্ছা, না? আমি আপনাকে বলি, মায়ের ডাক শুরু হয়েছে কত সালে বলেন তো? জানেন? মায়ের ডাকের ইতিহাস জানেন? কত সালে শুরু হয়েছে বলেন? মোটামুটি জানি, তবে আপনার মতো নাও জানতে পারি। বলেন না, আপনি বলেন প্লিজ। আপনি আপনার মুখ থেকে একটু শুনি। প্লিজ বলেন। মায়ের ঠিক ডাক শুরু হয়েছে কত কত সালে? সালে শুরু হয়েছে আমি বলতে পারবো না, এটা আমি বলতে পারবো। ২০১৭ সালে। আচ্ছা, ২০১৭ সালে মায়ের ডাক শুরু হয়েছে। মায়ের ডাক যিনি শুরু করেছেন তার নাম হচ্ছে মঞ্জুর হোসেন ইসা। নো, নো, নো। আপনারা তাহলে ইতিহাস জানেন না। জি, মঞ্জুর হোসেন ইসা শুরু করেছেন। মঞ্জুর হোসেন ইসা তিনি তার পকেটের টাকা খরচ করে এটা ১ম প্রোগ্রামটা করেছিলেন। এরপরে তিনি আর প্রোগ্রাম করতে পারছিলেন না। কারণ তার আয় ইনকাম বেশি না। তিনি তখন সানজিদা ইসলাম তুলিকে বলেছিলেন যে, "বাবা ব্যানারের টাকাটা একটু খরচ করে দেন, আর একটু হল ভাড়াটা করে দেন।" সানজিদা ইসলাম তুলি ওই ব্যানারের টাকা এবং হল ভাড়াটা দিয়েছেন। ওই সুবাদে তিনি এটাকে কবজা করেছেন এবং তারপরে তিনি নেতৃত্বে এসছেন। কিন্তু এটার মূল ফাউন্ডার হচ্ছে মঞ্জুর হোসেন ইসা। ২০১৭ সালে তিনি এটা শুরু করেছেন। এবং আমি ২০১৮ সালে যখন গুম হই, গুম হওয়ার পরে মঞ্জুর হোসেন ইসা, আমি ফেরত আসার পরে হাসপাতাল থেকে যখন আমাকে রিলিজ করে, তিনি দেখতে এসেছিলেন আমার বাসায়। তখন তিনি বলেছিলেন যে, "ভাই আমরা গত বছর থেকে শুরু করলাম। আপনি আপনি আমাদের আপনি ঘুমিয়েছিলেন? হ্যাঁ, কত ২০১৮ সালে? সালের ২০১৮ সালের ১৫ মার্চ। ১৮ সালের ১৫ই মার্চ। কারা কারা গুম করেছিল? হ্যাঁ, কারা এর আগে আমি অনেকবার বলেছি যে গোয়েন্দা সংস্থাই করেছে। কারণ গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল যে আমি ভারতের টাকায় রাজনীতি করি। গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল যে আমি ভারতের টাকায় রাজনীতি করি। কিন্তু অথবা আমি কিন্তু অন্য কোনো মোমিন মেহেদী, দেশের টাকায় রাজনীতি তাহলে যেই আওয়ামী লীগের আমলে আপনি গুম হয়েছেন, আওয়ামী লীগ সরকারের অপশাসনের কারণে, তাদের গোয়েন্দাদের ইয়ের কারণে, আ সেই আওয়ামী লীগের পক্ষে আপনি কথা বলতেছেন? পক্ষে কথা বলছি না। সরি, আমাকে মাফ করবেন। আমি কিন্তু জি, পক্ষে কথা বলছি না। জি। আমি শুধু ততটুকুই বলছি যতটুকু একজন সচেতন নাগরিক হিসেবে বলা দরকার। আর আমি আলাদা একটা প্ল্যাটফর্ম করি, নতুন ধারা বাংলাদেশ এনডিবি। আমি কিন্তু মহাজোটের শরিক ছিলাম না। আমি যুগপদের শরিক ছিলাম না। আমি কোন পলিটিক্যাল জোটের সাথে রাজনীতি করি না। আমি কোন জোটের রাজনীতি বিশ্বাসও করি না। আমি মনে করি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে, একজন মুক্তিযুদ্ধের চেতনার মানুষ হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবার দায়িত্ব আমার রয়েছে। একজন সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের পক্ষে কথা বলবার দায়িত্ব আমার রয়েছে। সেই দায়িত্ব থেকে বলছি যে মায়ের ডাক শুরু করেছিল ২০১৭ সালে, যেখানে ছিলাম। ২০১৭ সালে শুরু করেছে। তাহলে ২০০০ আপনার ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ এই যে ৭-৮ টা বছর চলে গেল। কেন মানুষ কথা বলেনি? কারণ ওই সময় এমন একটা পরিস্থিতি ছিল, ভয়ের রাজত্ব নির্মাণ করা ছিল যে কেউ কথা বলতেই ভয় পাচ্ছিল। তখন মঞ্জুর হোসেন ইসার মতো একজন মানুষ চিন্তা করেছে না, কথা বলতে হবে। তিনি তখন কি করলেন? ডিফারেন্ট পলিসিতে গেলেন। তিনি বিভিন্ন সংগঠনের ব্যানারে যেতে পারতেন। কিন্তু কোন সংগঠনের ব্যানার না গিয়ে মায়ের ডাক করেছেন এই কারণে যে মায়ের ডাক বললে আর যাই হোক পুলিশ চিন্তা করলো যে মায়ের ডাক, আচ্ছা ঠিক আছে দাঁড়াক। তো পুলিশ ওই সময় এইভাবেই এই পলিসিতে দাঁড়াতে দিত। মায়ের ডাক বললে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে দিত। মায়ের ডাক নিয়ে কথা বলে। আচ্ছা বলুক না। তো বলতে, বলতে একটা সময় ওই মায়ের ডাকই কিন্তু শেখ হাসিনার পতনের ঘন্টা বাজাবার জন্য ভূমিকা রেখেছে। তো এখন যাদের ব্যাপারে আপনি প্রশ্ন আমাকে করেছেন যে পুলিশ সদস্যরা নিহত হয়েছে, তাদের পরিবার কেন কথা বলছে না? এই পরিবারগুলো কথা বলবে। মমিন মেহেদী হয়তো কোনো প্ল্যাটফর্ম করে দিবে, হয়তো অন্য কেউ প্ল্যাটফর্ম করে দিবে। যখন প্ল্যাটফর্মটা করে দিব, দেখবেন ৩,৫০০ পুলিশ সদস্যের ওই বাচ্চাগুলো এসে কান্নাকাটি করবে, যেই বাচ্চাগুলো ৬ মাস, ৭ মাস, ১০ মাস বয়সে তার বাবাকে হারিয়েছে। তারা এসে কথা বলবে। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে। সেই বাচ্চাগুলো কথা বলবে, সে বাচ্চাগুলোর পরিবারও কথা বলবে। ইন্ডিমিউনিটি এমনভাবে দেওয়া হয়েছে, এমনভাবে তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে, কোন পুলিশ সদস্যের পরিবার ভয়ে মুখ খুলছে না। বলে না, দিলাম না, আপনাদের। একটু সরি, একটু থামাই। সেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে আপনি বলছেন যে কেউ ভয়ে মুখ খুলে নাই।
হ্যাঁ, এটা খুলে নেন। অনেকেই খুলছে, বিদেশে গিয়ে খুলছে বা অনেকে নিরাপদ থেকে না, খুলছে। না, বাট না, না, না। আপনি বাট ২০১৭ পর্যন্ত না, ২০১৭ না, পর্যন্ত শেখ হাসিনার আমলে যেই কয়জন লোককে ক্রস ফায়ারে গুম হইছে, এটা সঙ্গে, সঙ্গে কিন্তু ওই পরিবার মুখ না খুললেও হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আচ্ছা আইন ও আমি আমি সালিশ আপনার আমি আইন ও আপনার আমি সালিশ আপনার কেন্দ্র, ভুলটা আমি অধিকার আপনার সবাই ভুলটা একটু কিন্তু ভাঙাই। এটা আমি এট আপনার এটা ভুলটা আপনার একটু রেজিস্টার ভাঙাই। করেছে। কিন্তু আচ্ছা, এই এই জুলাই আন্দোলনের ২ বছর শেষ হয়ে গেল। এতগুলি মানবাধিকার সংস্থা, এতগুলি লোকাল এনজিও, তারা এই ৪৩ জন পুলিশের বাইরে একজন পুলিশও পাইল ভাই না যে আপনি ৩২ ভাঙা দেখেন নাই। ৩২ যে কিভাবে ভাঙছে আপনি দেখেন নাই। আর ৩২ এর সামনে মায়েদেরকে কিভাবে মারছে সেটাও আপনি দেখেন নাই। না, দেখছি আপনার আমি চোখে দেখছি। গুলি আপনার আমি চোখে অনলাইনে কাঠের দেখছি ভাই। চশমা ছিল। আপনার চোখে কাঠের চশমা ছিল। না, না, দেখছি তো, দেখছি। আমি অনলাইনে দেখছি ভাই। তাইলে বত আপনি এটা ভয় পায় না মানুষ? ৩২ আরে ভাই ৩২ ভাই ৩২ ভাঙাকে সমর্থন করে কোনদিন আমার একটা বক্তব্য আপনি দেখছেন? কখনো দেখেন নাই, আমি দেখবেনও না। আমি আমি সমর্থন করার পক্ষে সমর্থনের বিষয়। আমি বলছি যে আপনি কি দেখছেন যে কিভাবে মারছে? আপনি আমি দেখছেন? আপনি আমি ভিডিওতে আপনি যতটুকু দেখেন দেখা যায় আপনি দেখছি। শাম্মী আহমেদের বাসায় যারা টাকা আনতে গেছে, তারা কি করছে জানেন? শাম্মী আহমেদের স্বামীকে ধরে মারছে। শাম্মী আহমেদের স্বামীকে ধরে মারছে। ওই যে চাঁদা আসিফ ভুইয়ার যে কথাটা আসছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে কথাটা আসছে, তারা টাকা আনতে যেয়ে ওনাকে বেদম মারা মারছে। ওই মাইর খায়া বেটা বাঁচার জন্য বলছে যে, "বাবা আপনারা কত টাকা চান, কি চান আমাকে বলেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি।" ওরা যে কি পরিমাণ মারতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। কে ভাই মাইর খেতে যাবে শুধু মাইর খেয়ে জীবনটা হারাবে? আপনি দীপুকে যে কিভাবে পোড়ায়া মারছে আপনি দেখছেন? দেখেন নাই তো? আপনি কিভাবে ওই যে পাগলা মেহেদীর লাশ উঠায়া রাজবাড়িতে ইমাম মাহাদি দাবি করা লোকটাকে লাশ উঠায়া তারপর তাকে যে পুড়ছে, লাশটাকে যে পুড়ছে সেটা আপনি দেখছেন? ভাই দেখে আমি তো বিদেশে যারা থাকি। আমি অনলাইনে দেখছি আরকি, ভিডিওতে। শুনেন সরাসরি ভাই, তো যারা দেখি এই ভাই কাজগুলো আমি। করছে ভাই, যারা এই কাজগুলো করছে তারাই পুলিশ সদস্যদের পরিবারকে কথা যেন না বলে সেই রকম একটা চাপ প্রয়োগ করে রাখছে। আপনি দেখেন ইউনূসের মতো একটা বাটপার, একটা টাউটার, আমি আপনার লাইভে এসে বলছি না ইউনূসের ক্ষমতাকালীন সময়ে? আমি কিন্তু বিভিন্ন চ্যানেলে বলছি। আমি কিন্তু ইউনূসকে কখনোই ভালো পজিটিভ কোনদিন বলি নাই। কেন বলি নাই? কারণ তিনি তার আদর্শিক জায়গায় মুক্তিযুদ্ধ রাখেন নাই, ধর্ম রাখেন নাই, মানবতা রাখেন নাই। তার আদর্শের জায়গা ছিল সুদ, তার আদর্শের জায়গায় ছিল টাকা। এবং এই লোকটা সত্যিকার অর্থেই দেশটাকে বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে গেছে। ওই একটা ক্যাটেগরির নাম হচ্ছে তৌহিদে জনতা, একটা ক্যাটেগরির নাম হচ্ছে হাসনাত বাহিনী, একটা ক্যাটেগরির নাম হচ্ছে সার্জিস বাহিনী। এদের সবার আলাদা, আলাদা বাহিনী আছে। এবং সেই বাহিনীতে যারা সদস্য সবাই হলো মববাজ। সবাই। এটা বাস্তবতা। এই যে এখন গালাগালি শুরু করে দিবে। যারা গালাগালি করবে তারাও তো এই টাকাটা দিয়ে জীবনটা চালায়, সংসারটা চালায়। এই যে বট বাহিনী যারা আপনাদের বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এসে গালাগালি করে, এরা তো জামাতের টাকা, এনসিপির টাকা, এই যে এনসিপির হারাম শুয়োরের টাকায় জীবন নির্বাহ করে। এদের দায়িত্ব হচ্ছে গালাগালি করো, মাস শেষে এসে ২৫,০০০ টাকা বেতন নিয়ে যাও। তো সেই গালাগালি বাহিনী, মব বাহিনী এদের মানে কোনোভাবেই চিপায় পড়বার জন্য পুলিশ সদস্যের পরিবার কথা বলবে? প্রশ্নই ওঠে না। তবে সময় আসলে তারা কথা বলবে এবং সেটা কথা বলবার যখন সুযোগ হবে আপনারা দেখবেন যে হয়তো আমাদের হাত ধরে তারা কথা বলবে। জি, আমি বিভিন্ন জায়গায় মানে আমার যতটুকু ক্যাপাসিটি আরকি, আমি তো অত বড় মানুষ না যে, কিন্তু আমি যতটুকু খোঁজখবর আমি নিয়ে জেনেছি যে, আমি আসলে ওই ৩৫০০ পুলিশ আমি এরকম কোন প্রমাণ আমি পাই নাই। তবে আ আমরা ওয়েট করতেছি যে এতগুলো হিউম্যান রাইটস লোকাল, ইন্টারন্যাশনাল তারা কেউই একটা তথ্য দিতে পারে না যে একটা মানে এর বাইরে একটা পুলিশ ৩৫০০ বাদ দেন যে একটা পুলিশ বেশি মারা গেছে এই। এবং অবশ্যই মব নিয়ে ইউনূস সরকারের আমলে এটা নিয়ে সমালোচনা আছে। এটা আপনি যেটা বলেছেন এটা সত্য এবং সেই মব কিন্তু এখনো যায় নাই। শিরীন শারমিন চৌধুরীকে আদালতে নিছে, সেখানেও তো মব হইছে। আমরা এটা নিয়ে ভাই শিরীন আ শারমিন চৌধুরীকে যে আপনি ১.৫ বছর আটকায় রাখলেন এটা মব না, এটাও তো মব। এটা ১.৫ বছর অনেক আটকায় রাখছেন এটাও তো মব। এটা তো সামরিক মব। অনেকে বলতেছে আটকে রাখছে, অনেকে বলতেছে বাসায় ছিল, উনি তার ভাইয়ের বাসায়। আমি জানি না ভাই বাসায় ছিল। সত্য কোনটা। আপনার আমি আশেপাশে সত্য জানালা নাই, জানি না। দরজা নাই। লোকজন জানে না যে এটা কার বাসা, কোথায় কে আসতেছে যাচ্ছে কেউ জানে না। এটা হইতে পারে। ভাই যেখানে হাক্কানি এই প্রকাশনীর প্রকাশকের বাসায় যায় রাত্র 12:30টার সময় টাকার লেগে দাঁড়ায় থাকে, সেখানে শারমিন চৌধুরীর বাসার সামনে কেউ দাঁড়াবে না। এটা হইতে পারে নাকি? যাই হোক জনাব মুমিন মেহেদী, আমরা শারমিন চৌধুরীর বিষয়ে আলোচনা করব। আসলে আমরা বোঝার চেষ্টা করব যে কেন তাকে এই মানে ইউনূসের আমলে কিন্তু ইউনূস জানতো তিনি কোথায় আছেন। বাট আপনি বলতেছেন তিনি গ্রেপ্তার ছিলেন, হতে পারে। তাহলে তাকে এই মুহূর্তে এসে কেন গ্রেপ্তার দেখানো হলো এটা নিয়ে আলোচনা করব। বাট তার আগে যদি একটু ছোট করে বলতেন আমার দর্শকদের জন্য যে এই যে ইউনূসের আমলে তো আমরা অনেক মবের সমালোচনা শুনি। কিন্তু আওয়ামী লীগের আমলে যে যুদ্ধাপরাধের দায়ে
মানে এই ৫-৬ জনকে ফাঁসি দেওয়া হলো, তাদের বিচার করার সময় কাদের মোল্লাকে দেওয়া হলো যাবজ্জীবন। তখন যাবজ্জীবন দেওয়ার কারণে গণজাগরণ মঞ্চ গঠন হলো তার ফাঁসি চেয়ে, বিচার না ফাঁসি চাই। সেই গণজাগরণ মঞ্চ আসলে মব ছিল কিনা, ওটাকে আপনি মব হিসাবে দেখেন কিনা? যেটার প্রধান তারা ছিল কিন্তু যেটার প্রধান ছিল এমরানের সরকার, লাকি আক্তার এবং পিনাকি ভট্টাচার্য। দেখেন পিনাকি ভট্টাচার্য তো গুইয়ের মাছি। ভালোতেও থাকে, মন্দেও থাকে। তো এখন দেখেন এই ভাগে এসে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে সারাদিন তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে। তো তিনি মূলত ভারতের রয়ের এজেন্ট এবং তিনি ওই রয়ের এজেন্ট হিসেবে এই কার্যক্রমটা সফল করবার জন্য এজেন্ডা বাস্তবায়ন করেছেন ইমরান সরকারের কাঁধের উপরে ভর করে। আর সরকার পৃষ্ঠপোষকতা দিয়েছে এই কারণে, শেখ হাসিনার সরকার এই কারণে পৃষ্ঠপোষকতা দিয়েছে কারণ তার রাষ্ট্রীয় কাঠামোতে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি ছিল। যেমন এখন বিভিন্ন ভুল ভ্রান্তি হচ্ছে, ভুল ভ্রান্তিগুলো ঢাকবার জন্য ইনকিলাব মঞ্চকে নামিয়ে দেওয়া হয়েছে, ডাকসুর ওই যে মোসাদ্দিককে নামিয়ে দেওয়া হয়েছে, তারপর যে মোদাসের নাকি একটা ওইটাকে নামিয়ে দেওয়া হয়েছে, এদিকে আবার যে একটা সাবেক এই পুলিশ সদস্য দাঁড়িয়ালায় যে সানগ্লাস পরে সারাদিন ঘুরে সন্ত্রাসের মতো লাগে ওইটারে নাম নামিয়ে দিচ্ছে। নাম জানি না, হ্যাঁ, নাম জানি না। তো এইরকম দেখলে এই চিনবো। কাজগুলো সরকার করছে বা ওই সময় করেছে এই কারণে যে করে যে ওই যে সময়টা ওভারটেক করবার জন্য এটাকে কাজে লাগাতে হয়। ওই কাজে লাগাতে গিয়ে তারা দেখলো যে এখন তো সুযোগ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেয়ার, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তিনি চিন্তা করেছেন যে আমার তো নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে সুবিধা দিতে হবে, সাপোর্ট দিতে হবে। তাহলে এই সাপোর্টটা দেবার জন্য আমি গণজাগরণ মঞ্চকে বেছে নেই। গণজাগরণ মঞ্চকে বেছে নিয়েছে। গণজাগরণ মঞ্চের নামে বিভিন্ন জায়গায় তারা টাকা পয়সা উঠিয়েছে। এটা প্রমাণ আছে, শত শত প্রমাণ, ভুরি ভুরি প্রমাণ আছে। ম্যাক্সিম গ্রুপ, আমি একটা প্রমাণ দিই। ম্যাক্সিম গ্রুপের কাছে বলেছে তুমি আগামীকালকে ২ কোটি টাকা দিবা, না দিলে প্রতিষ্ঠান বন্ধ করে চলে যাবা। ম্যাক্সিম গ্রুপের ওই প্রতিষ্ঠানের মালিক ঠিকই প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেছে আমেরিকায়। ম্যাক্সিম গ্রুপের ওই প্রতিষ্ঠান এখন মানে দখল করছে কে? কে চাইছে হ্যাঁ? চাঁদা? কে চাইছে ম্যাক্সিম গ্রুপের কাছ থেকে চাঁদা? নেতারা, আওয়ামী লীগের নেতারা চেয়েছে। ও আমি তো বললামই স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী চেষ্টা করেছেন তৎকালীন সময় তার নেতাকর্মীদেরকে লালন পালন করতে। লালন পালন করবার সুবিধার্থে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে চাঁদা উঠিয়ে গণজাগরণ মঞ্চের নামে চাঁদা উঠানোর ব্যবস্থা করে দিয়েছে এবং গণজাগরণ মঞ্চ জানেও না যে কোথায় কোথায় চাঁদা উঠানো হয়েছে। আর আপনি যে মববাজির কথা বলেছেন গণজাগরণ মঞ্চ তো আসলে মববাজ না। আর কাদের মোল্লা বা দেলার হোসেন সাইদি বা অন্যান্য যাদের ফাঁসি হয়েছে সে ফাঁসিটা এক রকমের বায়াসড হয়েছে, যে এখন যারা বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্য কিন্তু এটা প্রমাণিত হচ্ছে, তারা বলছেন যে এটা বায়াসড হয়েছে। যদি ওইটা বায়াসড হয়ে থাকে আজকে যেটা হয়েছে সেটা কি বায়াসড না? সেটাও তো বায়াস। আজকে কোনটা হয়েছে? আবু সাইদের ব্যাপারে যেটা হয়েছে, আবু সাইদের ব্যাপারে যেটা হচ্ছে সেটা কি? না সেটা না তো না বায়াস। না না না, সেটা তো বিচারকী ব্যাপার, কিন্তু ভাই বিচারকী ব্যাপার যদি হয় তাহলে তো আপনার ওইটাও বিচারকী ব্যবস্থা ছিল। না কাদের মোল্লা, দেলার না হোসেন না না সাইদের তো বিচারকী না ব্যবস্থা ছিল। আমার না আমি আমি বলতেছি কি, আমার প্রশ্নটা বিচারকী বিষয় ছিল না, আমার প্রশ্নটা ছিল এটা যে বিচারকে প্রভাবিত করার জন্য কাদের মোল্লার ফাঁসি চাই, এটা এই দাবিতে গণজাগরণ মঞ্চ হওয়াটা সঠিক ছিল কিনা? ভাই শেখ হাসিনার ফাঁসি চাই এটা স্লোগান উঠতেছে না? শেখ হাসিনা ফাঁসি চেয়ে উঠছে তো। শেখ হাসিনা কতজন, শেখ হাসিনাকে দেখানো হচ্ছে ঘাতক, তিনি হাজার হাজার ঘাতক। তারপরে ৮৩২ জনের পরে আর লাশ খুঁজে পাওয়া যায় না, নামও খুঁজে পাওয়া যায় না। আপনি ৮৩২ জন দেখাচ্ছেন, সেই ৮৩২ জনের প্রথম জন যিনি, তার বাবা বলেছেন তার পেছনে আঘাতের চিহ্ন। তো ভাই রাবার বুলেট ছিল সামনে, মাথার পেছনে আঘাত আসলো কোত্থেকে? বাবা বলেছে, আমি তো আর বলছি না। তার বাবা বলেছে আঘাতের চিহ্ন। তাহলে ছেলেটাকে মারলেন আপনারা, তারপর নাম দিলেন শেখ হাসিনার, তারপর বলতেছেন শেখ হাসিনার ফাঁসি চাই। তাহলে কাদের মোল্লা তো এই কাজ করছে কিনা সেটা আমরা জানি না। কাদের মোল্লা তো গণহত্যার দায়ে সত্যিকার অর্থে আসামি ছিলেন, তো তার ফাঁসির দাবিতে তো আন্দোলন হতেই পারে। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমরা জানিই না। শেখ হাসিনার ব্যাপারে আমরা এতটুকু জানি যে আবু সাইদকে তারা নিজেরা হত্যা করছে, শেখ হাসিনার নাম দিচ্ছে। তো সেই শেখ হাসিনার ফাঁসির দাবিতে সারাদিন চিল্লায় না ইনকিলাব মঞ্চ, সারাদিন চিল্লায় না এনসিপি, সেটা জি অপরাধ। জি, তাহলে আমরা কি তাহলে যদি গণজাগরণ মঞ্চ অপরাধ না হয়, তাহলে শেখ হাসিনার ফাঁসির দাবিতে যারা মব করতেছে এটা তাদেরকে আমরা অপরাধ, এটা মব অপরাধ, বলতে, তাহলে এটা আমরা মব অপরাধ, বলতে পারি এটা কিনা? অপরাধ, এটা মব, এটা অপরাধ, এটা অপরাধ। কারণ প্রমাণিত যেই কনস্টেবল গুলি করেছে তিনি বলেছেন আমি রাবার বুলেট ছুড়েছি, আমি তাকে মরণঘাতী অস্ত্র দিয়ে গুলি করি নাই। তাহলে রাবার বুলেটে তো কারো মৃত্যু হয় না, হয় হয়, রাবার বুলেটে হয় হয় না, হয় প্রশ্নই ওঠে না, অনেক প্রচুর প্রশ্নই ওঠে না ভাই, প্রচুর পরিমাণে গেলে প্রশ্নই হয়। ওঠে না। প্রমাণিত, বিশ্বব্যাপী দেখেন, বিশ্বব্যাপী দেখেন, বিশ্বব্যাপী। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি বিশ্বব্যাপী দেখেন, রাবার বুলেটে কোনো মানুষের মৃত্যু হয় না, কোনো মানুষের। হার্ট স্ট্রোক হতে পারে, রাবার বুলেট ছুড়েছে, স্ট্রোক করেছে, ওখানে মারা গেছে, বেশি বেশি হয়ে গেছে, মারা গেছে, এরকম হয়েছে। কিন্তু কখনো রাবার বুলেটের আঘাতে
মৃত্যু হয়েছে আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না। আপনি গুগল করেন, দেখেন। রাবার বুলেটে কখনো মৃত্যু হয় না। কারণ এটা মরণঘাতী অস্ত্র না। যেই লোকটা মেরেছে, সেই লোকটা নিজে বলছে যে আমি রাবার বুলেট ছুড়েছি। এবং তার আইনজীবী বলছে তার টি-শার্টে কোনো বুলেটের চিহ্ন ছিল না। বরঞ্চ তার বাবা বলেছে ওই ছেলেটার মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। তাকে মারা হয়েছে। তাকে তার সহপাঠীরা মেরেছে। মেরে এখন শেখ হাসিনাকে পেঁচাতে হবে। আবেগকে কাজে লাগিয়ে একটা আন্দোলন করেছে, এখন শেখ হাসিনাকে পেঁচাতে হবে। এই যে প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়াটা আমি মনে করি এক রকমের ষড়যন্ত্রের ম্যাটিকুলাস ডিজাইনের অংশ। ওই এবং সময় তো আমরা এই দেখেছি ম্যাটিকুলাস সালমান এফ রহমান রংপুর মেডিকেল কলেজের ডাক্তারকে ফোন করেছে যে আপনি ওই ওই মানে পোস্টমর্টমের রিপোর্ট চেঞ্জ করে দেন। আরে ভাই, সালমান এফ রহমান তো আরেকটা কাল্পিক। ও তো জামাতের এজেন্ট ছিল। তাই ও জামাতের সরাসরি এজেন্ট। সে তো বাংলা শুদ্ধভাবে কথা বলতে পারতাম না। তিনি কথাই বলতেন উর্দুতে। সবচেয়ে ভালো সম্পর্ক ছিল ডাক্তার শফিকের সাথে, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে, এই সালমান এফ রহমানের। এটা এজেন্ট হিসেবে আওয়ামী লীগে ঢুকছে। আপনি যদি একটু গভীরভাবে দেখবেন, তার কথাবার্তা শুনেন, তিনি যখন বক্তব্য দিতেন উর্দুতে কথা বলতেন এবং তার পাকিস্তানি টোন চলে আসতো, তার উর্দুর টোন চলে আসতো তার কথায়। তিনি তো বাংলাদেশকে ধারণ করতেন না। তারপরও শেখ হাসিনার প্ল্যাটফর্মে কেন ঢুকতে পারছে? কারণ তিনি সবচেয়ে বেশি তেলবাদ ছিলেন। আর মন্দ, ওই যে বললাম, গুয়ের মাছি এখানেও থাকে ওইখানেও থাকে, পিনাকিদের মতো। পিনাকিদের একটা গুরু হইল এই সালমান এফ রহমান। সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে চাকরি করছে আপনার পিনাকি। তাইলে আমি যেটা বলতে চাচ্ছি, আমার মূল কথার যেটা স্রোতটা হচ্ছে যে শেখ হাসিনার ব্যাপারে যে সিদ্ধান্তগুলো আসবে বা যে রায়গুলো আসবে, সেগুলো আমার কাছে কেন যেন মনে হচ্ছে, আপনি যে বললেন আইনগত ব্যাপার, আদালত, ভাই চিফ প্রসিকিউটর যেখানে বায়াস, তাজুল, সে যখন পালিয়ে যায়, তখন আপনি কিভাবে বলেন যে আইন আদালত সত্যিকার অর্থেই সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে? উনি পালায় নাই, উনি আসবে। বিদেশ তো সবাই যায়, আবার আসে, আবার যায়, হ্যাঁ, আবার উনি আসে। আসবে। আদিলুর রহমান খান কোথায়? উনিও আদিলুর আসবে। রহমান খান কোথায়? না মুমিন মেহেদী, আমি আপনাকে বলি, আপনি কি মনে করেন যে বিএনপি সরকার তাদেরকে গ্রেপ্তার করবে? আপনি করবে কি না মনে করেন বিধাই তো এটা? বলছি। করবে না বিধাই এই বলছি। কারণেই এই কারণে তারা পালাবে কেন? তারা পালাবে কেন? কেন পালাবে না? দুর্নীতি করে নাই? আর অপরাধ যদি করে নাই? যদি তর্কের খাতিরে ধরেই নেই দুর্নীতি করছে, বিএনপি সরকার কি তাদেরকে গ্রেপ্তার করবে? করবে না তো। গ্রেপ্তার যদি না করে তাহলে তো সেই লাউ আর সেই কদুই হলেন। আর যদি না সেই লাউ কিন্তু আর সেই কদুই হন, না কিন্তু তাহলে তো কিন্তু আপনি শেখ হাসিনার পতনের কারণে অনেক বড় শুনেন, পৃথিবী উল্টায় ফেলছেন। বরঞ্চ আপনি দেশটাকে ধ্বংস করছেন। আমার দেশের অর্থনীতি আজকে ধ্বংসপ্রায়। আমার দেশের শিক্ষা সংস্কৃতি ধ্বংসপ্রায়। আজকে আমার দেশের ভ্রাতৃত্ব বন্ধন ধ্বংসপ্রায়। বলছেন যে আলী খাতুন মুসলিমিন। আমরা মুসলমানরা বলি কি আলী খাতুন মুসলিমিন? আজকে আলী খাতুন মুসলিমিন আছি। এক লোক আওয়ামী লীগ করে, সে মসজিদে গেছে, তার ওই জায়গায় পিটায় মেরে ফেলছে। এটা কোনো কথা? এটা তো কোনো কথা না হইতে না পারে না। এটা তো অবশ্যই নিন্দনীয়। আমরা তাহলে সে যেটা আওয়ামী লীগ, যেটা খারাপ তাহলে সেটাকে সেটাই তো বলবোই। করতেছেন। ভাই একটা কিন্তু লোক আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। সার্জিস সেই দোকানদারকে বলছে যে তোরে আমি উড়াইয়া দিমু। ঠিকই ওই পরদিন দোকানদারকে উড়াইয়া দিছে। দোকান নাই। খোঁজ নিয়ে দেখেন। ভিডিও একটা ভাইরাল হয়েছিল না? ওই দোকানটা নাই এখন আর। ওই দোকানদারও নাই, দোকানও নাই। তাহলে কি হচ্ছে? আলী খাতুন মুসলিমিন আছে? আপনি তো প্রতিহিংসা রাজনীতি না করছেন। না না শেখ আমি হাসিনাকে আপনি রায় দিচ্ছেন, শেখ হাসিনাকে দোষারোপ করছেন, আবার একইভাবে নিজেও ওই একই দোষের চাইতে বড় দোষ করতেছেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে মানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বা অন্যরা একজন বিদেশে গেলেই আমরা বলি সে পালিয়ে গেছে, মানে আপনার কাছে পালাই তো প্রমাণটা গেছে। কি? পালাই তো গেছে। কিন্তু সে যদি আবার দেশে ফিরে আসে তখন? দেশে দেশে টাকা-টুকা রেখে আসতে গেছে। ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্ট গুলা করতে গেছে। টাকা তো প্রচুর কামাইছে। দেখেন ৩.৫ কোটি টাকা দামের গাড়ি, আপনি কি আলাউদ্দিনের চেরাগ পাইছেন? তাজুল সাহেব কি আলাউদ্দিনের চেরাগ পাইছিল? ৩.৫ কোটি টাকা দামের তার বাপের গাড়ি এটা। মানে টাকা কোথায় গাড়িটা পাইছে? গাড়িটা আমি তো পত্রিকা পড়ি, আমি তো কখনো দেখি না। মানে গাড়িটা আপনি তথ্য পেলেন কোত্থেকে? সেটা সাড়ে ভাই তিন আপনি কোটি টাকা। কালের কণ্ঠে আজকে দেখছেন না আসিফ নজরুলের সংবাদ? কালের দেখছেন না আসিফ না না নজরুলের সংবাদ আমি দেখছেন? আমি কালের কণ্ঠের নিউজ আমি ফলো করি না। কারণ ফলো আমি করবেন না? না না করবেনও না না? না না ওইটা না, ওইটা করবেনও আমি না? পড়বো না। আমি 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 আপনার পত্রিকা পড়তে রাজি আছি আমি ১০০ বার। আমি কালের কণ্ঠ পড়বো না। কালের কণ্ঠ পড়বো না এই কারণে যে কালের কণ্ঠ এরা কোনো নিউজ করে না। কালের কণ্ঠ, ইনকিলাব, জনকণ্ঠ এগুলা কোনো নিউজ করে না। এগুলো করে অ্যাক্টিভিজম। আপনি জনকণ্ঠ তো আপনারা বন্ধ করে দিলেন। এই ক্ষোভ থেকে জনকণ্ঠ বন্ধই করে দিলেন। শোনেন, ওই হইছে কি, আহসানেজ মনসুর যখন আপনার ছিল, ওই যে গভর্নর ছিল, গভর্নর ছিল। তখন সে এই বসুন্ধরা লন্ডনের কয়েকটা ফ্ল্যাট ব্রিটিশ সরকারিতে জব্দ করাইছে। আচ্ছা, আপনি তো আমার সঙ্গে একমত হবেন যে বসুন্ধরা এরা আসলে এরা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, এরা চায় এদের স্বার্থ।
প্রচুর টাকা পাচার করছে এই অ্যাসালম, বসুন্ধরা। তো এই বসুন্ধরার যে ফ্ল্যাটগুলো সেন্ট্রাল লন্ডনে কোটি কোটি টাকা দাম, সেগুলো জব্দ করার কারণেই বসুন্ধরা রাগ হইয়া এখন এই আহসান এইচ মনসুরের বিরুদ্ধে উল্টাপাল্টা রিপোর্ট বলতেছে, বা ইউনূস সরকারের বিরুদ্ধে সত্য বলতেছে, মিথ্যা বলতেছে। তো এই ধরনের বায়াসড আমি ফলো করি না, আমার তো এক্সপিরিয়েন্স কম হয় নাই। এই যাই হোক, এখন আলোচনা করলে তো অনেক করা যায়। আপনার কাছে আমার এই পর্যায়ে প্রশ্ন, যে আপনি বলছেন যে ঠিক আছে সরকার হিসাবে 800, জাতিসংঘের হিসাবে 1400, কিন্তু এই জাতিসংঘের হিসাব না ভাই, শুনেন আমি একটু আপনার সংশোধন করি। জাতিসংঘের হিসাব না, জাতিসংঘকে বলা হয়েছে, জাতিসংঘ দেখছে, তার যে প্রতিনিধি আসছে, প্রতিনিধিকে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে যে এটা ঘটনা, জাতিসংঘ ওই অনুযায়ী দিছে। জাতিসংঘের কি বাংলাদেশে কোনো রিয়েলিটি কোনো দেখবার মতো কোনো লোক ছিল? জাতিসংঘ তো প্রতিনিধি আসছে, প্রতিনিধিকে বলা হয়েছে যে এই ঘটনা ঘটছে, জাতিসংঘ ওই অনুযায়ী দিচ্ছে। আমি তো মনে করি ওই রিপোর্টটাও সরকার বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে করাইছে, তৎকালীন সরকার। এটা কোনো প্রপার রিপোর্ট যদি হইতো তাহলে 832 জনের পরে এই সরকার কেন দেখাইতে পারে নাই? ওই সরকারই, মানে যেই সরকারের সময় রিপোর্টটা দিল সেই সরকারই তো 832 এর পরে দেখাইতে পারে নাই। দেখাতে পারে নাই কেন? কেন আমাকে এতটুকু উত্তর দেন, কেন পারে নাই বলেন? আপনি বলেন, আপনি তো জুলাইদের কথা বলেন, আপনি বলেন। হ্যাঁ, এই ব্যাপারে আমি জানি না ভাই, সব ব্যাপারে আমি জানি না। যখন আপনি পারবেন না তখন বলবেন আমি জানি না। না, যেটা আমি জানি না সেটা আমি বলবো কিভাবে? আমি যেটা জানি না সেটা আমি বলবো আমি জানি না। আমি তো উল্টাপাল্টা কথা বলতে পারি না। জাতিসংঘের তথ্য অনুযায়ী 1400, যদি জাতিসংঘের ওই মানবাধিকার রিপোর্ট অনুযায়ী 1400 হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে কেন 832? ঠিক আছে, না আমরা 832ই ধরলাম, কিন্তু এই 832 জন মানুষের হত্যার দায় 5ই আগস্টের আগ পর্যন্ত 832 জন মানুষ মারা গেল, এর দায় কি শেখ হাসিনার কিনা? শেখ হাসিনাকে তো আমি দায় দিতে পারি না, যে পর্যন্ত প্রমাণিত হয়। প্রমাণিত হবে, তারপর আমি বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে প্রমাণিত হয়েছে, অতএব দায় তাকে দেয়া যায়। না, প্রমাণিত তো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো তাকে প্রমাণিত হওয়ার কারণে আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা ভাই কার ভাই? এবি পার্টির, এবি পার্টির নেতা এখানে চিফ প্রসিকিউটর হয়েছে, এবি পার্টির নেতা তাজুল ইসলাম, এবি পার্টির ভাইস চেয়ারম্যান। এবি পার্টির ভাইস চেয়ারম্যানকে আমি কি আদালত মনে করি? না, রায় তো দেয় বিচারকরা, উনি তো উকিল। ভাই রায় যে বিচারকরা দিচ্ছে, বিচারকরা নিয়োগ কে দিচ্ছে? ভাই যেই আদালতে আপনার সার্জিসের শ্বশুর বটতলার উকিল অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পায়। না, ওই আদালতে না, এটা অন্য ভাই আদালত। যেই আদালত হোক, যেই আদালতের নিয়োগটা কারা দিচ্ছে, নিয়োগ প্রক্রিয়াটা কারা? আসিফ নজরুলের মতো বায়াস লোক আইনমন্ত্রী ছিল, যে লোকটা জানেই না যে তার সময়ে কোন কোন চুক্তি হয়েছে, জানে না, বলে যে আমি জানি না। তার মানে সেই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা তাহলে আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সেই আদালত যদি কোনোভাবে আমাদের ভাইদের বিরুদ্ধে অন্যায়ভাবে রায় ঘোষণা করে, তখন সেটা আমাদেরকে ব্যথিত করে। আজকে যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে রায়টা হলো, পুলিশ সদস্যরা কান্না করতে করতে বলেছে যে নেশাখোর, আমরা ওদেরকে, এই আবু সাইদকে গাঁজা খাওয়া অবস্থায় ওই রোকেয়া বেগম বিশ্ববিদ্যালয়ে তারা ধরছে। তাহলে সেই লোকটা আজকে হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসির আসামি হতে হচ্ছে। তখন আলটিমেটলি সেই বিষয়গুলো তো আমাদের সামনে চলেই আসবে যে আসলে অপরাধ। আপনি এই দ্রুত বিচার আদালত কাদের মোল্লার যখন রায় দিল, তখন আপনারা বলেন এটা বায়াস, আর এখন বললেন ও না এটা আদালত। এটা কেমন হলো? না, আমি তো এটাই বলতে চাই যে আপনার কথা অনুযায়ী যে আপনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আপনি এটাকে বায়াসড মনে করেন, এর কারণ হচ্ছে না, আমি এটা বলি নাই। শুনেন, আমি যেটা বলছি সেটা হচ্ছে রায়টা তারা যে দিয়েছে সেটা এক রকমের আমার কাছে মনে হচ্ছে প্রভাবিত রায়। কারণ প্রভাবিত রায় যদি না হয়, তাহলে আপনি 11 নম্বর থেকে তো রায় হতে পারে না। 11 নম্বর থেকে কেন রায়? না, আপনি তো বলছেন যে বিচারক সরকার নিয়োগ দিছে এবং চিফ প্রসিকিউটর হচ্ছে এবি পার্টির। তাজুল ছিলেন। জি, না তাজুল ছিলেন, তাজুল এবি পার্টির তাজুল ইসলাম। কিন্তু আমরা যদি তাহলে এই সেম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার ধরি, সেখানের বিচারক তো সরকারি নিয়োগ দিয়েছিলেন। আমরা স্কাইপি কেলেঙ্কারি শুনছি, আমরা শুনছি আপনি দাঁড়ায় যান আমি বসিয়ে দিমু। তাহলে সেই বিচারগুলিকে, সেই যুদ্ধাপরাধের বিচার জামাতের ফাঁসি হয়েছিল, সেগুলোকে আপনি সঠিক মনে করেন কিভাবে? তাহলে ওইটা সঠিক হইছে, এইটা সঠিক হয়নি। অবশ্যই সঠিক মনে করি, এটা প্রমাণিত সত্য। আমাদের 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে তারা আমার বাংলাদেশের বিরোধিতা করছে জীবদ্দশায়। এখনো এই যে জামাতের আমির তিনি এখনো বলেন যেখানে জুলাই আছে সেখানে ৭১-এর দরকার নাই। এখন যে আব্দুল্লাহ মাহমুদ তাহের তিনি এখনো বলেন যেখানে জুলাই আছে সেখানে ৭১-এর দরকার নাই। এখনো এই গোলাম পরোয়ার বলেছেন যেখানে জুলাই আছে সেখানে ৭১-এর দরকার নাই। এখনো এটিএম আজহার
দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি বলেন যে যেখানে জুলাই আসছে সেখানে ৭১-এর দরকার নাই, এবং আমি জুলাইয়ের কারণেই সংসদে আসতে পেরেছি, আমি জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ। এইরকম একটা বক্তব্যের পরও আমরা কোনোভাবেই বলতে পারি না যে ওই আদালত কোনোভাবে বায়াস ছিল, বরঞ্চ ওইটা যা করেছে যথাযথ করেছে। আরো উচিত ছিল খুব দ্রুত বিচারের মাধ্যমে সবগুলোরে ঝুলাই দেওয়া উচিত ছিল। কিন্তু আপনি এটা তো আপনার ওপিনিয়ন, কিন্তু একটা আদালত তো চলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে, তাই না? আদালত সাক্ষী প্রমাণ ভাই, আর কত সাক্ষী প্রমাণ দরকার? বাংলাদেশের বিরোধিতা আপনি ওপেন করছেন, বলছেন যে জুলাই থাকলে ৭১-এর দরকার নাই। এর থেকে বড় বিরোধিতা আর কি হইতে পারে? আপনি তখন বলেছেন যে আমরা ভুল করি নাই। না, সেটা তো দলগত, একটা মানুষের ফাঁসি হয় তার ব্যক্তিগত অপরাধের কারণে। হ্যাঁ, ব্যক্তিগত অপরাধগুলো তো প্রমাণিত হয়েছে না। আপনার কাজী রোজি, কবি কাজী রোজি, তিনি বলেছেন, তিনি সাক্ষী দিয়েছেন। আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল সাক্ষী দিয়েছেন, এবং সেই সাক্ষীর ভিত্তিতে তারা তো ইনস্ট্যান্ট ওই জায়গায় সাক্ষী দিয়ে প্রমাণ করেছেন যে তারা এদেরকে ওই জায়গাগুলোতে এরকম অকারেন্স করতে দেখেছেন। এমন তো না যে এগুলা কেউ ভূতে বা জিনে এসে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী সংশোধন করা হয়েছে, যে যেমন মুমিন মেহেদি বলতেছে যে কাজী হেমায়েতুদ্দিন মিশন আমাকে বলছে সে অমুককে দেখছে, অমুককে খুন করছে, মানে সাক্ষীর সাক্ষীর সাক্ষী। তাহলে এই সাইদি সাহেবের সাক্ষী সুখরঞ্জন বালিকে গুম করা লাগলো কেন? কে যেন গুম করছে এটা? এটা সরকারি গোয়েন্দা বাহিনী, উনি সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিতে গেছে মতো ওনাকে আদালত থেকে গুম করছে, পরে ভারতের দমদম কারাগারে পাওয়া গেছে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যারা, তাদের ব্যাপারে আইনানুগ প্রয়োগটা কঠোর হবে, কঠোর হওয়া উচিত। সেই সাথে এই বিষয়টা মাথায় রাখা উচিত যাতে কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে কোনো রকমের এমন রায় হয়ে যায় যে রায়টা তাকে অহেতুক বা তার অপরাধ না থাকা সত্ত্বেও তাকে শাস্তির আওতায় নিয়ে আসে। এটা অবশ্যই কোনোভাবেই আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি না। এবং এখন যেগুলো হচ্ছে সেই ব্যাপারেও আমার একই বক্তব্য, যে যদি সুষ্ঠু তদন্ত হয়, আপনি ময়নাতদন্তের রিপোর্ট কি দিলেন? ময়নাতদন্তের রিপোর্ট আপনি তো দিলেন না। আপনি বললেন যে প্রমাণিত হয়েছে, গণমাধ্যমে এসছে। গণমাধ্যমে আসা কোনো তথ্যের ভিত্তিতে আপনি কাউকে রায় দিতে পারেন না। পারেন? না। এটাই। আপনি তদন্ত নিবেন, ময়নাতদন্তের রিপোর্ট নিবেন। ৫ টা ময়নাতদন্তের রিপোর্ট ছিল আবু সাইদের। ৫ টা ময়নাতদন্তের রিপোর্ট। আর মুগ্ধের তো কোনো ময়নাতদন্তের রিপোর্টই নাই। রিয়া গোপের ময়নাতদন্তের রিপোর্টই নাই। নাফিজের ময়নাতদন্তের রিপোর্টই নাই। বলা হচ্ছে যে এগুলো ময়নাতদন্ত করা যাবে না। এগুলো কি? আপনি যদি অপঘাতে মৃত্যু হয় সেটার ময়নাতদন্তের রিপোর্ট লাগবে। ময়নাতদন্তের রিপোর্টের আলোকে সিদ্ধান্ত হবে। কিন্তু আপনি গড়ে বলে দিলেন হুকুমের আসামি শারমিন, হুকুমের আসামি শ্যামল দত্ত, হুকুমের আসামি শেখ হাসিনা, হুকুমের আসামি অমুক, হুকুমের আসামি তমুক বইলে আপনি সবারই ঝুলায় দেওয়ার না, চেষ্টা না। করে মূলত আপনি কণ্ঠরোধ করবার চেষ্টা করছেন। আপনি বাক স্বাধীনতা হরণ করবার চেষ্টা করছেন। আপনি নতুন করে আরেকটা ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন। এটা যদি আপনি করতে থাকেন, আল্টিমেটলি দিন শেষে যেটা হবে সেটা হচ্ছে আপনি, আমি, আমরা সবাই, এই যে ৯ কোটি মানুষ কিন্তু এবার না ভোটের পক্ষে ছিল। প্রায় ৩ কোটি হচ্ছে না ভোট দিয়েছে, আর ৬ কোটি মানুষ ভোটই দিতে যায়নি। এই যে ৯ কোটি মানুষ এই ভোটের বিপক্ষে গেছে। কারণ কি? কারণ তারা বুঝে গেছে যে এই ভোট, এই আচ্ছা, গণতান্ত্রিক ৯ কোটি মানুষ বিপক্ষে গেল কিভাবে? ভোটারই তো হচ্ছে ১১ কোটি। তাহলে ৯ কোটি গেলে তো আর ৯, ১০, ১১ আর ২ কোটি থাকে। ভোটার হচ্ছে ১২ কোটি ৭৭ লাখ ভাইয়া। ১২ কোটি ৭৭ লাখ। আচ্ছা, তাহলে ভোট পড়ছে ৬০%। ভোট ৬০% তারা, শুনেন, আমি আপনাকে একটা বিষয় বলি। নেত্রকোনা ১, নেত্রকোনা ২, নেত্রকোনা ৩, সেখানে ভোটার হচ্ছে আপনার ৪,৩০,০০০। ভোট কাস্ট হয়েছে ৫,২০,০০০। ১ লক্ষ ভোট বেশি করেছে, গেল একটা। নেত্রকোনা ২, ভোটার হচ্ছে ৩,৭৫,০০০, ভোট পড়েছে ৪,২৫,০০০। ৫০,০০০ ভোট বেশি পড়েছে। ৫৫,০০০ ভোট বেশি পড়েছে। এইভাবে ৩ টা আসনে মোট আপনার হচ্ছে ৩,৩ লক্ষ ভোট বেশি পড়েছে। যে একটা পরবর্তীতে পুনর্ভোট গণনা হয়েছে, সেখানে দেখেছেন নিশ্চয়ই যে ১০ লক্ষ ভোট বেশি হয়েছিল। এই যে ১০ লক্ষ ভোট বেশি হয়েছিল, এইরকম সারা দেশের মেক্সিমাম আসনে এইরকম ভোট হয়েছে। আমি এটাকে বলি সুবে সাদিকের ভোট। তাহলে ওই যে শেখ হাসিনার আমলে যে নির্বাচনটা হয়েছিল সেখানে তো ৪০% ভোট বলছে পড়ছে। ওইটা বিশ্বাস করেন যে ওই ৪০% আসলেই পড়ছে? হ্যাঁ, ৪০%ই হয়েছে। তো শেখ হাসিনারটা বিশ্বাস করেন ৪০%, বাট এটা ৬০% বিশ্বাস করেন না। এটা ৬০% কিভাবে হবে? ৬০% হওয়ার সুযোগ কোথায়? আমি তো ভোট দিতে যাই নাই।
শেখ হাসিনার সময় গেছিলেন? ২৪ সালে না, ৭ জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল। প্রশ্নই ওঠে না। কেন ভোট দিতে যাব? তারা মূলত আমি সত্যিকার অর্থেই নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন আমি নিরাপত্তাহীনতায় ছিলাম। ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনেও আমি নিরাপত্তাহীনতায় ছিলাম। কারণ আমাকে আগে ছিল প্রশাসন আর পরে ছিল মব। ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি ছিল মব। ভোট দিতে গেলে ভোট কেন্দ্র থেকে আমি নাই। জি, হ্যাঁ। এখন আমরা বর্তমানে ফিরে আসি শেখ হাসিনার রাজনীতির ভবিষ্যৎ। হ্যাঁ? উনি উনি আছেন ভারতে। ভারত সরকার তাকে খুব ভালোভাবেই রাখছে। মানব জমিনে একটা রিপোর্ট বেরিয়েছে গতকালকে যে ভারত সরকার আসলে তার উপর থেকে আর আশা ছাইড়া দিছে। এর কারণ হচ্ছে যে ভারত সরকার বলছে যে আওয়ামী লীগের তুমি ছাইড়া দাও আরেকজন লোকের কাছে, সাবির হোসেন চৌধুরীর কাছে। আ কিন্তু সাবির হোসেন চৌধুরী রাজি হয় নাই। তারপরে ববিকে আনছে, বাট শেখ হাসিনা ববিকে দিতে রাজি না। শেখ রেহানার ছেলে ববি। এমত অবস্থায় ভারত বলতেছে যে আচ্ছা ঠিক আছে। এখন যেহেতু তারেক রহমানের কাছ থেকে যা চাচ্ছি তা পাচ্ছি। আপনি জানেন যে খলিলুর রহমান এখন ভারতে আছে। খুব ভালো সম্পর্ক দেখতেছি, সবাই হাসিখুশি। একটা ভালো সম্পর্ক ভারতের সঙ্গে আছে। দিল্লি না ঢাকা সবকিছু ফাঁকা। এখন শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনি কি দেখতেছেন? তার তো বয়সও হয়ে গেছে। শেখ হাসিনা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। এটা নিঃসন্দেহে সত্য কথা। কিন্তু তিনি তার যতটুকু সুযোগ ছিল, সে সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। বিশেষ করে তার একটা বড় সুযোগ ছিল যে তিনি চাইলেই পারতেন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে একটা এমন নির্বাচন দিতে যে নির্বাচনটা অন্তত মানে কিছুটা হলেও অতীতের নির্বাচনগুলোর চাইতে বেটার হয়। এটা করলে তিনি সত্যিকার অর্থে ইতিহাসের কাছেও একটা আলোকিত মানুষ হিসেবে চিহ্নিত হতে পারতেন। একটা নির্বাচন শেষেরটা অন্তত এটা যদি তিনি করতেন আমরাও খুশি হতে পারতাম। যেমন আমাদের নতুন ধারা বাংলাদেশের নিবি ২ বার নিবন্ধনের আবেদন করেছে। কিন্তু আমরা নিবন্ধন পাইনি। বরঞ্চ নিবন্ধন পেয়েছে নুরুর মতো মানুষ, নিবন্ধন পেয়েছে ববি হাজ্জাজের মতো মানুষ। যিনি তার দল থেকে পদত্যাগ করে আরেকটা দলের প্রতীক নিয়ে নির্বাচন করেন, তিনি দলের নিবন্ধন পেয়েছেন। এখন বুঝেন যে তিনি কাদেরকে নির্বাচন করেছেন আর কাদেরকে তিনি চারপাশে রেখেছেন। যেই ছেলেটা তাকে মা ডেকেছে, পরে আবার তাকে বাজেভাবে গালি দিয়েছে, সেই ছেলেটাকে তিনি নিবন্ধনের আওতায় নিয়ে আসবার চেষ্টা করেছিলেন তার আমলেই। তো এই প্রক্রিয়ার মানুষগুলোকে তিনি সুযোগ করে দিয়ে মূলত নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছেন। এখন আসি যে তার ভবিষ্যৎ কথা। ভবিষ্যৎ কথা হচ্ছে যে আমি একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি, সেই সাথে একজন লেখক হিসেবে বলি। লেখকরা তো অনেক অ্যা অ্যা অন্তর্দৃষ্টি সম্পন্ন থাকে। অনেক মানে সামনের দিক অনেকটা দেখতে পান। তো ওই যে দেখতে পান সে আলোকে বলি, শেখ হাসিনার একটা সুযোগ আছে যদি তিনি সত্যিকার অর্থেই তার charismatic যেই নীতির কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমগুলো তিনি করতে কিন্তু তিনি করতে পারবেন না বিধায় কারণ তার চারপাশে এখনো চাটুকার বাহিনী আছে। এই চাটুকার বাহিনী তাকে সকালবেলা একটা বলে, বিকেলবেলা একটা বলে। তিনি চাটুকার দ্বারা আগেও নিয়ন্ত্রিত ছিলেন। গণভবনে যখন ছিলেন, তার চারপাশে এত চাটুকার ছিল যে আমাদের সত্য কথাগুলো তার কর্ণগোচরে যেত না। এখনো তার কর্ণকুঠরে আমাদের কথাগুলো যাচ্ছে না, যে কথাগুলো আমরা বলছি। তবে তিনি যদি charismatic করতে পারেন, সেক্ষেত্রে তার একটা সম্ভাবনা আছে। এবং তার দল নিষিদ্ধ করবার ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের বিপরীতেও কিন্তু পদক্ষেপ নেওয়ার যথেষ্ট অপশন আছে। সেই সিদ্ধান্তের বিপরীতেও। এখন তিনি সেটা করবেন কিনা, করতে পারবেন কিনা, যদি তিনি করতে পারেন তাহলে তিনি ফিরতে পারবেন, তার দলও ফিরতে পারবে। আর তিনি যদি সেটা বুদ্ধিমত্তার সাথে না করতে পারেন, চাটুকারদের চাটুকারিতায় যদি তিনি মুগ্ধ হয়ে থাকেন অতীতের মতো, তাহলে আমি সম্ভাবনা দেখি 30% আর যদি তিনি উতরে যেতে পারেন, তাহলে সম্ভাবনা 70% আছে। এবং এটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি। 30% সম্ভাবনা আপনি কিভাবে দেখেন? যেমন ২০০৭ সালে যখন বিএনপির বিপর্যয় শুরু হয়, তারপরে বিএনপি ঘুরে দাঁড়ালো এই ৫ই আগস্টের পরে। সরি এই হ্যাঁ, ৫ই আগস্টের পরে বিএনপি ঘুরে দাঁড়ালো। এর ভিতরে কিন্তু অনেক নির্যাতন, অনেক অত্যাচার, অনেক মামলা, গুম, খুন অনেক কিছু হইছে। কিন্তু সেই সময়ের বিএনপি নেতাকর্মীরা কিন্তু আপনি পাইবেন না। কাউরেই পাইবেন না। বেগম জিয়া সহ অনেকেই কেউ আর ফিরে নাই। অনেকে মারা গেছে, অনেকে গুম হয়ে গেছে, অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছে। অনেকে আবার এমনিতেই তারেক রহমান পছন্দ করে না, এইজন্য চেঞ্জ করে ফেলাইছে। মানে 90% ওই সময়ের নেতাগুলোকে আপনি এখন পাবেন না। এখন আওয়ামী লীগের যে সমস্যা, এইসব সমস্যা আ সময় লাগে। শেখ হাসিনার বয়স হয়েছে এবং অনেকে পলাতক। আপনি দেখেন যে অনেকে ভারতে পালায় আছে। নিজেরা গন্ডগোল করে, নিজেরা কাদা ছড়াছড়ি করে। তো এই পর্যায়ে আসলে কতটুকু ফিরে আসতে পারবে বলে আমি জানি না। আমি সন্দিহান। তবে ইতিহাস কথা বলবে এটা আচ্ছা, আমি আম আমি একটু আপনার এই কথার রেশ ধরে একটু বলি। সেটা হচ্ছে যে তারেক রহমানের সরকার
কচু পাতায় পানি দেখেছেন নিশ্চয়ই, আপনি তো গ্রামেরই মানুষ, গ্রাম হ্যাঁ, থেকে টলমলো গেছেন। করে, খালি টলমলো করে। হ্যাঁ, কেন তিনি এই টলমল অবস্থায় আছেন? কারণ তার শত্রু কিন্তু জামাত ইসলাম। আচ্ছা, আপনি তার টলমলো শত্রু, বলতেছেন কেন? ২/৩ আসন পাওয়ার পর আপনি টলমলো বলতেছেন? আরে ভাই এই ২/৩ তো তিনিও জানেন, জামাতও জানে, এনসিপিও জানে, সাধারণ মানুষও জানে যেটা কোত্থেকে হয়েছে। সবাই আমরা জানি। বলি না আরকি। বললাম না, মনে করেন যে বললাম না। কিন্তু আমি জানি জানলাম না তো ভাই। সবাই। আমি জানি সুষ্ঠু নির্বাচন আচ্ছা হইছে। আপনি এখন জানেন আপনারা না, আমি কোত্থেকে জানি। জানেন আমি জানি না। আমি জানি, আমি বলি আপনাকে। এটা হচ্ছে যে রাষ্ট্রীয় কাঠামোতে কাউকে না কাউকে ক্ষমতায় থাকতে হয়। নির্বাচনের ২ সপ্তাহ আগে ওয়াশিংটনের একটা চিঠি খুব আলোচনায় এসেছিল, একটা বক্তব্য খুব আলোচনায় এসেছিল। সেটা হচ্ছে জামাত ক্ষমতায় আসবে। কিন্তু আমরা দেখলাম মাত্র ১০ দিনের মাথায় ওটা গুটি চেঞ্জ হয়ে বিএনপি চলে আসলো। এখন এই যে বিএনপি আসলো, বিএনপি কার স্বার্থ রক্ষা করবে, কিভাবে রক্ষা করবে সেটার উপর ডিপেন্ড করবে তার আগামী দিনগুলো। এবং যার শত্রু জামাত ইসলাম বা যার বন্ধু জামাত ইসলাম, তার না শত্রু দরকার, না তার বন্ধু দরকার। তার কিচ্ছু দরকার নাই। এমত অবস্থায় বিএনপি ওই যে কচু পাতার পানির মতো মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে এনসিপি জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় স্বাধীনতা বিরোধী জোট রাস্তায় নামবে। আমি বলছি আপনি লিখে রাখেন। ২ থেকে ৩ মাসের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে মাঠে নামবে। তখন এই সরকার কি করবে? কিন্তু তখন এই বিএনপি সরকার কি করবে? আমার একটা মানে আপনার সঙ্গে আমি একমত না কেন আমি একটু বলতেছি। আমার কেন জানি মনে হয় যে এই জামাত এবং এনসিপি এই বিএনপির আন্দোলনের জন্য বা মধ্যবর্তী নির্বাচনের জন্য মাঠে নামবে না। যদি না যদি না বিএনপি ২ টা কাজ না করে। যাই করুক না কেন, দুর্নীতি-মুর্নীতি সেই আবার ওই যে ক্রিকেট দলে, ওই যে ক্রিকেট বোর্ডে বাপের দোয়া, ওই যে নিজেদের লোকজন বসানো দেখছেন তো দলীয়করণ মূলীকরণ সবকিছুর সমালোচনা জামাত করবে, এনসিপি করবে। কিন্তু সরকার পরিবর্তনের জন্য আন্দোলনে নামবে না যতক্ষণ না বিএনপি ২ টা কাজ করে। কোন ২ টা কাজ? একটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন আর ২ নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। এই ২ টা কাজ না করলে কোনো সমস্যা নাই। কাজেই আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগকে একদম সংসদে আরো ওই যে সন্ত্রাসী ধারাও এড করছে, সংসদে পাস করছে যে আওয়ামী লীগের পক্ষে কথা বললে সেটা সন্ত্রাসী ধারা হবে, আপনি তো দেখছেন। আর দ্বিতীয়ত যে তত্ত্বাবধায়ক সরকার এটা তো আছে, এটা আবার ফিরে আনছে। আমার মনে হয় কেন জানি এটা মমিন মেহেদী আপনার মতো আমিও তো ওই যে মানে ভবিষ্যৎবাণী করি আরকি। এখন কোন কংক্রিট এভিডেন্স নাই। জি, আর কিছু বলবেন কিনা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে? আচ্ছা, আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা গালাগালি করবেন করেন, সমস্যা নাই। কিন্তু একটু জেনে নিবেন যে আমি কি কারো দালাল কিনা, কারো পক্ষে কথা বলছি কিনা, কোনোভাবে কাউকে উতরে যাবার চেষ্টা করছি কিনা, উতরে দেবার চেষ্টা করছি কিনা। আমরা মূলত আপনার কথাটাই বলতে চাই। কারণ গত ১২ দিন, এই ১ম অধিবেশনের গত ১২ দিনে আপনার চালের দাম, ডালের দাম, তেলের দাম এগুলো কমানোর দাবিতে কোনো কথা কেউ বলেনি। আপনার প্রিয় হাসনাতও না, আপনার প্রিয় নাহিদও না, আপনার প্রিয় ডাক্তার শফিকও না, আপনার প্রিয় তারেক সাহেবও না। কারণ তাদের কাছে আপনার, আমার, আমাদের জীবনের মূল্য যেমন কম, আপনার, আমার, আমাদের রুটি-রুজি জীবন-জীবিকা নিয়ে যেমন তাদের কোনো চিন্তা নাই, ঠিক তেমনি তাদের চিন্তার জায়গা রয়েছে বিদেশি সিনেমা, তাও সন্তানসহ। যখন আপনার বাচ্চা, আমার বাচ্চা মৃত্যুবরণ করে, তখন তারা সন্তানসহ, আপনার সন্তান যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন তারা নিজেদের সন্তানসহ কেউ ইংলিশ সিনেমা দেখেন, আর কেউ নিজের সন্তানসহ আরাম সোফায় বসে সংসদীয় অধিবেশনগুলোতে কি বলেছেন সেগুলো পর্যবেক্ষণ করে। এমত অবস্থায় আপনার রুটি-রুজি জীবন-জীবিকা, আপনার সন্তানের ভবিষ্যৎ এবং বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আসুন আমরা স্বাধীনতা বিরোধী জামাত, এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিরুদ্ধে নামবো। আপনিও থাকবেন দেশের জন্য ভালোবাসা থেকে, দেশের মানুষের জন্য ভালোবাসা থেকে। যেভাবে আপনারা অতীতে ফ্যাসিজমের বিরুদ্ধে নেমেছেন, স্বৈরাচারীদের বিরুদ্ধে নেমেছেন, ঠিক তেমনি ভাবে নামবেন এই প্রত্যাশায় আপনার আচ্ছা, সকল। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতেই চাই। যেটা যে আপনি বলছেন যে এনসিপির বিরুদ্ধে ১১ দলীয় জোটের বিরুদ্ধে নামবেন। আপনার দল যে নতুন ধারা, সেই নতুন ধারার মানে বর্তমান যে কার্যক্রম সম্পর্কে যদি আমাদেরকে একটু অবহিত করেন যে মানে আপনারা কি আগামী নির্বাচন তো আরো অনেক পরে, এখন মাত্র ২-৩ মাস গেল। তো আপনাদের প্রিপারেশন কেমন হবে? প্লাস আপনারা যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছেন এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আপনারা কি নিবন্ধন পাওয়ার চেষ্টা করবেন এবং ভবিষ্যতে মুক্তিযুদ্ধের সপক্ষের আরো বিভিন্ন দলের সঙ্গে জোট করার সম্ভাবনা আছে কিনা? কারো সাথে কোনো জোটের রাজনীতি আমরা করব না। কারণ জোট মানেই হচ্ছে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা। তার প্রমাণ এই ১১ দলীয় স্বাধীনতা বিরোধী জোট আপনাদেরকে দেখিয়েছে। গত ১২ দিনে তারা আপনার কথা আমাদের কথা কিন্তু বলছে না।
তারা শুধু জুলাই সনদ নিয়ে পড়ে আছে, তারা নিজেদের সুরক্ষার আইন নিয়ে পড়ে আছে, তারা দেশের মানুষের কথা একবারের জন্য ভাবছে না। দেখেন, জুলাই সুরক্ষা আইন হয়েছে, কিন্তু বাংলাদেশের ২০ কোটি মানুষের সুরক্ষা কি কোনো প্রয়োজন নাই? আপনার নিরাপত্তার কি কোনো বিল উঠেছে? আমার নিরাপত্তার কোনো বিল উঠেছে? একজন জাতির পিতার পরিবারের বিল, আরেকটা গোষ্ঠী জুলাই সুরক্ষা বিল। কিন্তু আপনার আমার বিল কিন্তু কেউ উপস্থাপন করছে না। অর্থাৎ আপনার আমাদের বিলের জন্য যারা রাজনীতি করতে চান, নতুন ধারা বাংলাদেশ এনডিবি তাদের মধ্যে অন্যতম প্রধান হিসেবে গত ১৩ বছর ধরে কাজ করছে। এবং আমরা আমাদের রুটি-রুজি জীবন জীবিকার পাশাপাশি আপনাদের কথা বলছি। আমরা না হায়েস গাড়ি চাই, না আরাম-আয়েশি জীবন চাই, না সত্যিকার অর্থেই হাসনাতদের মতো রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হতে চাই। আমরা যেমন ছিলাম, যেমন আছি, তেমনই থাকতে চাই, আপনাদের কথা বলতে চাই। এবং এই কারণেই কোনো জোট নয়, কোনো রকমের যুগপৎ নয়, কোনো রকমের অ্যালায়েন্স নয়, মোর্চা নয়, মঞ্চ নয়। কারণ আমরা তো দেখেছি গণতন্ত্র মঞ্চ ছিল। গণতন্ত্র মঞ্চ কোথায় ভাই? গণতন্ত্র মঞ্চ কোথায়? আপনি মোর্চা ছিল, মোর্চা কোথায়? যুগপৎ ছিল, যুগপৎ কোথায়? জোট ছিল, জোট কোথায়? ইভেন এই যে জোটের যে কি অবস্থা তার প্রমাণ দেখেন। রাশেদ প্রধান ২০ দলীয় জোটের শীর্ষ নেতার সন্তান, শফিউল আলম প্রধানের সন্তান। তিনি এখন কোন জোটে আছেন? কেন এনসিপি আছেন জোটে? জামাত জোটে আছে। কেন আছে? কারণ এদের কোনো নৈতিকতা নাই, কোনো আদর্শ নাই। বাবা করেছে বিএনপির জোট, ছেলে করছে জামাতের জোট। অতএব এদেরকে জোট বাবা তো জাতীয় পার্টিতেও ছিল মনে হয়। জাতীয় পার্টির হিসাবটা আর করছি না। আমি বিএনপি আর জামাতের হিসাবটাই করছি যে আচ্ছা, এখন আচ্ছা, যেটা আচ্ছা। প্রেজেন্ট। তো সেই হিসাব করলে আল্টিমেটলি কিন্তু তিনি এবং তার সন্তান দুটা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। অর্থাৎ জোট মানেই প্রতারণা। মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতিতে জোট মানে আমরা কোনো জোট ভিত্তিক রাজনীতি করব না। নির্বাচনী জোটও না। যদি একটা আসনও না পাই, নির্বাচনও জোটও করব না। কারণ নির্বাচনী জোটটাও এক রকমের ফ্রডগিরি, যে ফ্রডগিরির প্রমাণ হচ্ছে নাহিদ ইসলাম। আর কিছু বললাম না, শুধু এতটুকু বলে গেলাম। আর আগামীতে আমরা নিবন্ধনের জন্য আমাদের যেহেতু কাগজপত্র রেডি আছে, আমরা হাইকোর্টে আমরা ইতিমধ্যেই লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আমরা হাইকোর্টে রিট করব এবং নিবন্ধন আমাদেরকে দিতে বাধ্য হবে তারা। কারণ আমরা সকল রকমের ক্রাইটেরিয়া ফিল আপ করে আমরা রাজনীতিটা করছি। এবং সেটা ওই নির্বাচন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার তার পক্ষেও, এবং যিনি মাঠে ময়দানে মুটে মজুর তার পক্ষেও। আজকে যিনি আমাকে দেখছেন, আমি আপনার পক্ষেও কাজ করি। অতএব বাংলাদেশের মানুষের পক্ষে যদি কথা বলতে হয়, সবার আগে মাথায় রাখতে হবে ধর্ম, মানবতা, সুশিক্ষা, সুসমাজ, সভ্যতার পক্ষে যারা, তারাই হচ্ছে নতুন ধারা। অনেক, অনেক ধন্যবাদ। আমি যদিও আপনার মতের সঙ্গে আমার মত অনেকাংশেই মিলে না, বাট আমি আপনাকে ফলো করি এবং দেখি যে আপনি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করেন। প্রচুর পরিশ্রম করেন আপনি। আপনি আপনার পত্রিকার জন্য পরিশ্রম করেন, দলের জন্য পরিশ্রম করেন এবং আপনি দূরে, দূরে গিয়েও অনেক পরিশ্রম করেন। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়েও আপনি নতুন ধারার জন্য আপনি কাজ করেন। এবং আপনার সফলতা কামনা করি এবং আল্লাহ পাক সবসময় পরিশ্রমী মানুষদেরকে সহায়তা দেন এবং তাদের জীবনের উন্নয়ন দান করেন। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ মঈন মেহেদী। আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনি ভালো থাকবেন। কৃতজ্ঞতা আবারও আপনাকে, কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আমি এভাবেই কথা বলতে চাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত আমার কাছে বড় বিষয় না। আমার কাছে বড় বিষয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষের একজন মানুষ হিসেবে বাঁচতে চাই। ধর্ম